চলন্ত বাসে দাঁড়িয়ে আছে নাবিলা। পিঠে অনবরত কারো নোংরা স্পর্শ পাচ্ছে সে। হালকা ঘাড় ঘোরাতেই পেছনে ভুঁড়িওয়ালা একজন মধ্যবয়স্ক লোককে দেখল। বাস যতবার হালকা ঝাঁকি দিচ্ছে ততবার লোকটা ইচ্ছাকৃতভাবে নাবিলার পিঠে এসে পড়ছে। সামনে সরে যাওয়ার জায়গাও নেই। পিছনে আছে, তবে ভুঁড়িওয়ালা লোকটা যেভাবে দাঁড়িয়েছে তাতে পিছনে যাওয়া অসম্ভব। একরাশ অস্বস্তি, ঘৃণা, দমবন্ধকর অনুভূতি এসে হানা দিল নাবিলার মাঝে। এমন সময় নাবিলার ফোন বেজে ওঠে, আর সাথে সাথেই নাবিলার রাগ দপদপ করতে থাকা মাথায় একটা বুদ্ধি খুলে যায়। ফোন নাম্বার চেক না করে রিসিভ করে চড়া গলায় কথা বলে উঠল, যেন পুরো বাসের মানুষ তার কথা শুনতে পারে। হ্যাঁ, হ্যালো। শয়তানটাকে ধরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। তোরা লাঠি সোটা নিয়ে রেডি থাক। শয়তানটার হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিব, যেন কোনোদিন কোনো মেয়েকে স্পর্শ করতে না পারে। এরা পেয়েছে নাকি? মেয়েরা এদের সরকারি সম্পত্তি, যে ভিড়ের মাঝে বাসে যেখানে সেখানে আপত্তিকর স্পর্শ করবে আর মেয়েরা মুখ বুঝে তা মেনে নেবে, তা ভাবলে ভুল করবে। এদের তো বাথরুমে জুতা দিয়ে পেটানো উচিত। হ্যাঁ, আর কয়েকটা আছে বুইরা সন্তানের বয়সী মেয়েদের দিকে নোংরা হাত বাড়ায়। হাত কেটে পকেটে ঢুকিয়ে দিব যদি আর একবার দেখি। রাখছি। কথাগুলো নাবিলা পিছনে ফিরে লোকটার মুখের দিকে তাকিয়ে বলেছে। লোকটা লজ্জা পেয়ে মুখ কাচুমাচু করে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। এখন বাসের সবাই কথাগুলো শুনে নাবিলার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে কথাগুলো বলে নাবিলার মাঝে এখন একটা শান্তি এবং আত্মবিশ্বাস ভর করেছে। সে বাস থেকে নেমে পড়ল। বাকি অল্প একটু পথ হেঁটেই যাওয়া যাবে। ভার্সিটি থেকে ফিরতে সিএনজি বা রিক্সা না পেলে প্রায় বাসে আসতে হয় তাকে। এমন ঘটনার সম্মুখীন মাঝে মাঝেই হতে হয়। তবে আজ ঘুরিয়ে অপমান করতে পেরে বড্ড শান্তি অনুভূত হচ্ছে। মুখ বুজে থাকলে এমন অমানুষগুলো একই ঘটনা বারবার ঘটাতে অসীম সাহস পেয়ে বসে। বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ নাবিলার। এ কাকে দেখছে সে? 2 বছর পর বেশি হয়ে গেছে লোকটার সাথে কোনো যোগাযোগ নেই নাবিলার। অস্ফুট স্বরে উচ্চারণ করল, প্রয়াস ভাইয়া। রাস্তায় কি ঘটেছে? এহেন প্রশ্নে আর একবার ভরকে গেল নাবিলা। প্রয়াস ভাইয়া হঠাৎ এমন কথা কেন জানতে চাইল? মানে? কাকে শুনে ধমক দিচ্ছিল ফোনে? নাবিলার ভ্রু কুঁচকে কথাটা বোঝার চেষ্টা করলো। তারপর জলদি করে পার্স থেকে ফোন বের করে তখনকার নাম্বারটা চেক করলো। একটা অচেনা নাম্বার। বুঝতে আর বাকি নেই কলের মালিক প্রয়াস ভাইয়া। নাবিলা বসার ঘরের আশেপাশে তাকালো। না, কাউকে দেখা যাচ্ছে না। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। মা নিশ্চয়ই রান্নাঘরে। বাসের ঘটনা ঘুণাক্ষরেও দাদির কানে গেলে আজই নাবিলার পড়াশোনা বন্ধ করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবেন তিনি। নাবিলার দাদি নয়নতারা বেগম খুবই রক্ষণশীল একজন মহিলা। রাস্তাঘাটে অকারণে কোনো যুবক ইফটিজিং করলে তিনি প্রতিবাদের বদলে উল্টে মেয়েদের আড়াল করতে চান, ঘরে বসিয়ে রাখতে চান। নয়নতারা বেগমের মতে মেয়ে বড় হওয়া মানে তাকে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠানো, যেখানে নাবিলার বাবা মা তার মতের বিরুদ্ধে এক প্রকার মেয়েকে পড়াচ্ছেন। নাবিলার চোরা চোখ দেখে প্রয়াস মুচকি হাসল। প্রয়াস আরো কিছুটা এগিয়ে নাবিলার বরাবর দাঁড়িয়ে বলল, ভয়ের কিছু নেই, দাদি তার এখন ঘরেই আছেন। কথাটা শুনে হাঁপ ছেড়ে বাঁচল নাবিলা। প্রয়াস আবার বলল, সাহসী হয়ে গেছে দেখছি। ভালো, অন্যায় প্রতিবাদ করা ভালো, তবে তা নিজেকে সেভ রেখে। নাবিলা নিজেকে সামলে উত্তর দিল, তুমি কবে এলে প্রয়াস ভাইয়া? এই তো আজ সকালে। কেন, আমি বাসায় আসে বুঝিতেই অখুশি হয়েছিস? নাবিলা মেকি হেসে বলল, না না, তেমন কিছু না, আমি খুশি হয়েছি। কি রে, ওখানে দুটিতে কি করছিস? প্রয়াস বাবা, আয় বস এখানে। এতদিন পর আমাদের মনে পড়লো। এবার আর তোকে ছাড়ছি না আমি। একেবারে বিয়ে দিয়ে বেঁধে রাখবো, যেন আর বিদেশে যাওয়ার ভূত মাথায় না চাপে। নাবিলার মা শাইমা বেগম চা নিয়ে এসে বললেন। প্রয়াস নাবিলার দিকে তাকিয়েই বসতে বসতে উত্তর দিল, হ্যাঁ মনি, এইবার বিয়েটা করেই ফেলবো। বিদেশের ভূত মাথা থেকে নামিয়ে এবার বইয়ের ভূত চাওয়াবো। প্রয়াস হেসে এক হাতে শাইমা বেগমকে জড়িয়ে ধরল। শাইমা বেগম হেসে প্রয়াসের মাথায় হালকা চাপড় মেরে বলল, পাগল ছেলে। নাবিলা প্রয়াসের চোখের সামনে আর দাঁড়াতে পারল না। এক প্রকার ছুটেই রুমে চলে গেল।
প্রয়াস সেদিকে তাকিয়ে আবার মনির সাথে গল্পে মেতে উঠল। নাবিলার মাকে প্রয়াস মনি বলে ডাকে। প্রয়াসের বাবা এবং নাবিলার বাবা খুব ভালো বন্ধু ছোটবেলা থেকেই। তাদের বাড়িও পাশাপাশি। প্রয়াসের মা যখন মারা যায় তখন প্রয়াস মাত্র অষ্টম শ্রেণীতে পড়ে। তারপর থেকেই সাইমা বেগম তাকে নিজের ছেলের মতো করে ভালোবাসা দিয়েছে। রুমে এসে দরজা বন্ধ করে ধপ করে বিছানায় বসে পড়ল নাবিলা। ছোটবেলা থেকেই নাবিলার জীবনে একমাত্র শনি হলো প্রয়াস। বাবা মা স্বাধীনতা দিলেও প্রয়াসের জন্য তার সদ্ব্যবহার করতে পারেনি নাবিলা। এখানে যাবি না, ওইটা করবি না, এমন সাজবি না, এইরকম হাজারো আদেশ চাপিয়ে দিত নাবিলার ঘাড়ে। এতে নাবিলার পরিবারও যেন খুশি হতো। নাবিলাও একমাত্র গৃহ শিক্ষক ছিল প্রয়াস। ছোট থেকে ইন্টার অব্দি প্রয়াসই ওকে পড়িয়েছে। নাবিলা খুব করে চাইতো প্রয়াস ভাইয়ার চোখ ফাঁকি দিয়ে স্বাধীনভাবে ঘুরতে, মজা করতে। ওর ইচ্ছে পূরণ হয়েছিল। 2 বছর আগে প্রয়াস হুট করেই সিদ্ধান্ত নেয় মাস্টার্স করতে বিদেশ যাওয়ার। নাবিলা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে। প্রয়াস চলে যাওয়ায় সে হয়ে গিয়েছিল মুক্ত বিহঙ্গ। তবে সেটাও বেশি দিন টেকেনি। তার কিছুদিন পরই তাকে আবার বেঁধে ফেলা হয়। আর সেই কাজটি করেন তার দাদি নয়নতারা বেগম। 2 বছরে অনেক কিছু বদলেছে। নিশ্চয় প্রয়াস ভাইয়া আর আগের মতো শাসন করবে না। নাবিলা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এমন সময় ওর ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে একরাশ বিরক্তি ফুটে উঠল নাবিলার মুখে। না চাইতেও রিসিভ করে সালাম দিল। তোমাদের বাড়িতে একজন ছেলে এসছে, সে কে? নাবিলা অবাক হয়ে গেল। আপনি জানলেন কি করে? কিভাবে জানলাম সেটা বড় কথা নয়। আমার মিটিং আছে, সময় কম, তাই সরাসরি উত্তরটা আশা করছি। উনি প্রয়াস ভাইয়া, আমাদের পাশের বাড়িতে থাকে এবং আমার বাবার বন্ধুর ছেলে। আমাদের আত্মীয় বলতে পারেন। এতদিন তো দেখলাম না। কারণ উনি কানাডা ছিলেন 2 বছর। বিরক্তি নিয়ে উত্তর দিল নাবিলা। লোকটাকে সব প্রশ্নের পই পই উত্তর দিতে হয়, না হলে দাদির কাছে আবার বিচার দেবে নাবিলার নামে। মানুষটাকে একদম সহ্য হয় না ওর। কোথায় যাচ্ছে, কি করছে তার সব জানা চাই। আচ্ছা, পরে কথা হবে, রাখছি। নাবিলা মনে মনে বলল, রেখে আমায় উদ্ধার করুন যত সব। নাবিলার মতে একটা মেয়ের জীবন যতটা কমপ্লিকেটেড হওয়া দরকার ততটাই ওর কমপ্লিকেটেড জীবন। বাহির থেকে সাইমা বেগম এবং প্রয়াস ভাইয়ার হাসির শব্দ আসছে। নিশ্চয়ই আড্ডা জমে উঠেছে। নীল আকাশে বিরাজমান সূর্যের প্রখরতায় ভাটা পড়েছে। কিছুক্ষণ পরে টুপ করে পশ্চিমে ডুব দিবে। মৃদুমন্দ সমীরণে দাঁড়িয়ে শুভ্র মেঘের উড়ে চলা দেখছে নাবিলা। খোপা করা কোকড়া চুলগুলো ছুটে পিঠের উপর পড়েছে। দূরে কিছু পাখির কিচির মিচির শোনা যাচ্ছে। বিকেলের এই সময়টা নাবিলার খুব প্রিয়। পরিবেশটা কেমন ছিমিয়ে আসতে থাকে, মানুষের ব্যস্ততা কমতে থাকে, সাথে পাখিদেরও। প্রতিদিন নিয়ম করে এই সময় ছাদে এসে আকাশ দেখে সে। হঠাৎ কারো কণ্ঠস্বরে চমকে পিছনে তাকায় নাবিলা। পাশের ছাদে প্রয়াস ভাইয়া দাঁড়িয়ে আছে। কারো সাথে বোধহয় ফোনে কথা বলছে। নাবিলার দিকে একবার তাকিয়ে আবার কথা বলায় মনোযোগ দিল প্রয়াস। 2 বাড়ি কাছাকাছি হওয়ায় এক ছাদ থেকে আর এক ছাদের দূরত্বও কম। একটু সাহস করলে লাফিয়ে অন্য ছাদে যাওয়া যাবে। নাবিলা প্রয়াসকে দেখে ছাদ ছেড়ে চলে যেতে নিলে প্রয়াস পিছন থেকে ডেকে ওঠে। অগত্যা থেমে যেতে হলো তাকে। প্রয়াস কিছুটা এগিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন আছিস তুই? এই সময় হঠাৎ এই প্রশ্নের মানে বুঝল না নাবিলা। প্রয়াস আবার বলল, দুপুরে জিজ্ঞেস করা হয়নি, তার আগে তুই তো চলে গেলি, তাই এখন করলাম। বলবি না? প্রয়াসের গলায় জানার আকুতি। এই স্বরে প্রয়াস কোনো দিন কথা বলেনি নাবিলার সাথে। সব সময় প্রয়াস কথা শুরু করেছে ধমকে। 2 বছর প্রয়াসের অনেক কিছুই বদলেছে। আগে সে ক্লিন শেভ করত, আর এখন দাড়ি রেখেছে। এতে যেন প্রয়াসের সৌন্দর্য আরো ফুটে উঠেছে। নাবিলা ছোট করে উত্তর দিল, ভালো আছি ভাইয়া। এরপরই নাবিলার এতক্ষণের ধারণাতে পানি দিয়ে প্রয়াস বলল, সন্ধ্যা হতে চলেছে, এই সময় তোর সাপের মতো প্যাঁচানোর চুলগুলো খুলে রেখে কি তুই পেতনির সাথে সবাইকে হার্ট অ্যাটাক করতে চাস নাকি? বুদ্ধ। প্রয়াসের গলায় সেই আকুতি মাখা আওয়াজটা আর নেই। আবার সেই আগের গলায় ধমকে বলা শুরু। কিছু মুহূর্ত প্রয়াসকে ভালো ভাবার জন্য নাবিলার নিজের ওপরই রাগ হলো। বিদেশে গেলেই কি আর বিরস মুখে মধু আসে নাকি? নাবিলার মেজাজ চটে গেছে। দাঁতে দাঁত চেপে স্থান ত্যাগ করতে নিলে প্রয়াস বলল, এই
তো চশমা কোথায়? আগে তো চশমা ছাড়া এক পা ফেলতে পারতি না। বেট বেট, তোর চোখের মনির রং এমন বাঁধানি ঘোলাটে তো ছিল না। দ্যাটস মিন তুই লেন্স পরিস, তাই তো? নাবিলা চোখ নামিয়ে বলল, হ্যাঁ পড়ি, পাওয়ার লেন্স। এখন এটাই স্মার্টনেস। এই স্মার্টনেসের সংজ্ঞা তুই কে শেখালো শুনি? আজকাল স্মার্টনেসের নামে নিজেদের প্রাকৃতিক সৌন্দর্য ভুলে যাচ্ছে সবাই। নাবিলা খুবই অবাক হলো। আগে যখন নাবিলা নাকের উপর সবসময় চশমা থাকতো, তখন সারা দিন প্রয়াস তাকে চশমা বুড়ি বলে ডাকতো। চশমাতে নাকি নাবিলাকে বুড়ি বুড়ি লাগে, অথচ এখন চশমা না পরায় নাকি সে প্রাকৃতিক সৌন্দর্য ভুলে যাচ্ছে। তুমি তো বলতে চশমায় আবার বুড়ি লাগে, ভালো লাগে না। এখন যখন পড়ছি না, তখনও ভালো লাগলো। তোর ওই সাপের মতো চুল আমার পছন্দ, তাই বলে কি চুলে ধর্ম বদলেছিস? না, চুল নিয়ে কারোর অভিযোগ নেই, একদমই ছাড়া। কিন্তু চশমা অনেক পছন্দের। প্রয়াস গলার স্বর কিছুটা শক্ত করে বলল, অন্যের জন্য কি নিজের স্বাচ্ছন্দ্য বদলে ফেলবি? তোর নিজের স্বকৃত ভুলে যাবি। নিজের ইচ্ছা অনিচ্ছা অশ্লীল না হলে, বাবা মায়ের সমস্যা না থাকলে, অন্য কেউ অপছন্দ করলে তার কথা কেন শুনবি তুই? নাবিলা আর কোনো উত্তর দিতে পারল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রয়াস কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঘরে যা। ভার্সিটি থেকে বের হতেই নাবিলার সামনে একটা সাদা গাড়ি এসে থামলো। অন্যমনস্ক হয়ে হাঁটার ফলে নাবিলা কিছুটা চমকে যায়। তারপর চিরচেনা গাড়িটা দেখেই হাঁপ ছাড়ে। গাড়ির সামনের দরজা খুলে দিয়ে ভেতর থেকে গম্ভীর কণ্ঠে কেউ আওয়াজ করে, উঠে এসো। নাবিলা বাধ্য মেয়ের মতো সামনের সিটে উঠে বসে সিট বেল্ট লাগাতেই গাড়ি চলতে শুরু করে। ভার্সিটি কেমন কাটলো? নাবিলা ছোট করে জবাব দিল, এই লোকটার সাথে 2 বছর আগে ওকে বেঁধে দেওয়া হয়েছে। নাবিলার দাদু মারা যাবার আগে তার নাতনির জন্য পাত্র ঠিক করে দিয়ে যায়। তখন নাবিলার বয়স 15, ক্লাস 10-এ উঠেছে। কথাটা নাবিলার বাবা মা এবং দাদি ছাড়া কেউ জানতো না। পাত্রের নাম অয়ন। ব্যবসা সূত্রেই অয়নের পরিবারের সাথে নাবিলার পরিবারের বন্ধুত্ব হয়, তাই নাবিলার দাদুর এমন প্রস্তাবে 2 পরিবার রাজি হয়। অয়নের বয়স তখন ছিল 23 বছর। ব্রিটেনে থেকে পড়াশোনা করেছে। দুজনের বয়সের পার্থক্য 8 বছর। নাবিলা ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার পরই অয়ন দেশে আসে। অয়ন দেশে আসতেই অয়নের পরিবার এঙ্গেজমেন্টের কথা জানায়। তারপর মূলত নাবিলা সব জানতে পারে। এই সম্পর্কে সব থেকে বেশি খুশি নাবিলার দাদি নয়নতারা বেগম। তার স্বামীর শেষ ইচ্ছে তারও এখন একমাত্র ইচ্ছে। দুজনের এঙ্গেজমেন্ট হওয়ার পরই নাবিলার জীবনে নিজের স্বকীয়তা কমতে থাকে। তার সব ব্যাপারে মতামত প্রদান করে অয়ন। আগে প্রয়াসকে নাবিলার বিরক্ত লাগতো, কারণ প্রয়াস ওকে ভালো মন্দ শেখাতো। কিন্তু অয়ন নাবিলাকে পুরোপুরি বদলে ফেলতে চাইছে। পাশ্চাত্যের ধারণা নিজের মধ্যে ধারণ করে তা নাবিলার মধ্যেও সঞ্চার করতে চায় অয়ন। নাবিলা মাথা নিচু করে নিল, মনে মনে প্রচুর রাগ হলেও মুখে তা প্রকাশ করতে পারে না। এতে দাদির বকা শুনতে হয়। এখন থেকে তাহলে ড্রেসের রং ও গায়ের রং মাথায় রেখে পড়তে হবে। গায়ের রং কিছুটা মলিন হওয়ায় নাবিলার মাঝে কখনো হীনমন্যতা ছিল না। আর যাই হোক, পুরোপুরি শ্যামলা বলা যায় না নাবিলাকে। কিন্তু অয়নের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার পর নাবিলার মনে হয় এই রংটা বুঝি খুব বাজে। ছোটবেলা থেকে কেউ গায়ের রং নিয়ে কিছু বলেনি, প্রয়াস ভাইয়াও না। শুধু এই রং নিয়ে চিন্তা ছিল দাদির। তবে অয়নের এই রং নিয়ে বারবার কথা শোনানো নাবিলার কাছে এখন অসহ্য লাগে। দাদিকে এই নিয়ে কিছু বললে দাদুর শেষ ইচ্ছে বলে মুখ আটকে দেয়। নাবিলার বাবা মাও ব্যাপারটা নিয়ে চিন্তায় পড়েছে। যেই ছেলে বিয়ের আগেই গায়ের রং নিয়ে চিন্তা, সে বিয়ের পর নিশ্চয়ই আরো বেশি কথা শোনাবে। এই নিয়ে অয়নের পরিবারের সাথে কথাও হয় নাবিলার বাবা মায়ের। তবে অয়ন তাদের সুন্দর করে বুঝিয়ে দেয় যে নাবিলার গায়ের রং নিয়ে ওর সমস্যা নেই। সে চায় নাবিলা তার মতো স্মার্ট হোক এবং নিজের সাথে মানানসই ড্রেস পরুক এবং স্মার্টলি চলুক। কেরিয়ার নিয়ে সিরিয়াস হোক। নাবিলাই কথাটাকে রুড ভাবে নেয়। ও চায় নাবিলাকে নিজের মতো গড়ে নিতে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে। এরপর আর নাবিলার বাবা মায়ের বলার কিছু থাকে না। এমনিতেও অয়নের পরিবার খুবই ভালো, কিন্তু অয়নের এই ব্যবহার নাবিলার পছন্দ না হলেও কিছু করার নেই। পুরো এলাকা জেনে গেছে অয়নের সাথে নাবিলার এঙ্গেজমেন্ট হয়ে গেছে এবং খুব শীঘ্রই বিয়ে। এখন বিয়ে ভেঙে দিলে নাবিলার পরিবারের জন্য তা খুবই লজ্জাজনক। এছাড়া পরবর্তীতে নাবিলার বিয়ে দিতে গেলেও সমস্যা হবে। তাই নাবিলা মানিয়ে নিতে চেষ্টা করছে, নিজেকে আপগ্রেড করতে চাইছে, যদিও তা ওর নিজস্ব সত্তার বাইরে।
অয়ন নাবিলাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। বাড়ি পৌঁছে নাবিলা দেখলো রুমকি এসেছে। রুমকি এই এলাকায় থাকে, নাবিলার থেকে একটু বড় হবে। তার একটা অনলাইন বিজনেস আছে যেখানে রুমকি ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি করে। নাবিলার দাদি নয়নতারা বেগমকে সে মাঝে মাঝে হাতে করে ক্রিম বিক্রির চেষ্টা করে, কিন্তু নাবিলা সাফ নাকচ করে দিয়েছে সে একজন শিক্ষিত মেয়ে হয়ে এইসব বাজে জিনিস মাখবে না। কিন্তু নয়নতারা বেগম রুমকির ধবধবে সাদা মুখ দেখে নাবিলার জন্য কিনতে চান। অয়ন ফর্সা রাজপুত্রের মতো দেখতে, সেখানে তার নাতনি অয়নের অর্ধেকও না। এইসব মেখে যদি সুন্দর হওয়া যায় তবে সমস্যা কোথায়? নাবিলা কটমট চোখে রুমকির দিকে তাকালো। রুমকিকে এখন দেখে মনে হচ্ছে একটা প্লাস্টার করা সাদা দেওয়াল কালো জামা পরে আছে, আবার দাঁত কেলিয়ে হাসছে। নাবিলাকে ওভাবে তাকাতে দেখে বলল, নাবিলা আপা, এবার আর কোনো পাকিস্তানি ক্রিম নিয়ে আসি নাই, এসব নতুন, একদম থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। 7 দিনে চোখে পড়ার মতো রেজাল্ট। বিয়ের আগেই দুলোভাইয়ের থেকে বেশি ফর্সা হয়ে যাবেন। তোমায় কতবার বলেছি এইসব নিয়ে আসবে না, আমি এইসব মাখবো না, তবু কেন আসছো? দাঁতে দাঁত চেপে বলল নাবিলা। নয়নতারা বেগম ধমকে বললেন, তুই থাম, ওকে আমি ডেকেছি। আর মাখবি না কেন শুনি? রুমকিকে দেখেছিস কি জিল্লা, ভিড়ের মাঝে সবাই আগে ওর দিকেই নজর দেবে, তোর দিকে না। নাবিলা বিড়বিড় করে বলল। দিনের বেলা ভূত বের হলে দেখবেই তো। নয়নতারা বেগম না বুঝে বলল, কি বললি? না কিছু না। এমন সময় প্রয়াস আপেল শূন্যে ছুঁড়ে ক্যাচ করতে করতে নাবিলার বাড়ি ঢুকলো। কি ব্যাপার, কি নিয়ে আলোচনা হচ্ছে এখানে? প্রয়াসকে দেখে নয়নতারা বেগম বললেন, এই মেয়েকে একটু বোঝাতো প্রিয়াস, রাজপুত্রের মতো বর পেতে চাইলে নিজেকে তো একটু রাজকন্যা বানাতে হবে নাকি? সুন্দর হতে এই মেয়ের কি সমস্যা আমি বুঝি না। প্রয়াস নাবিলার দিকে তাকিয়ে হাসলো। নাবিলা এক পলক সেই হাসির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। প্রয়াস নয়নতারা বেগমের পাশে বসলো। রুমকি প্রয়াসকে দেখে যেন নতুন বউয়ের মতো লজ্জা পেয়েছে এমন ভাবে হাসলো। নাবিলার চোখে সেটা ভালোভাবেই ধরা দিল। প্রয়াস বলল, তোমার নাতনি যদি রাজকন্যা হতে গিয়ে চামড়া পড়ে কালো হয়েছে তাহলে তোমার ভালো লাগবে? দাদি অবাক হয়ে বলল, এসব কি বলছিস? তা কেন হবে? একটা গল্প শুনেছিলে না, সুন্দর হতে গিয়ে বেশি লোভে পুকুরে 3টার বেশি ডুব দিয়ে মেয়েটি আরো বিশ্রী হয়েছে। এইসব দিলে তোমার নাতনিরও একই দশা হবে। কিন্তু রুমকির তো তেমন কিছুই হচ্ছে না, ও 2 বছর ধরে এসব মাখছে আবার বিক্রিও করছে, ওর কিছু হলো না কেন? স্লো পয়জনিং বোঝো, যা ধীরে ধীরে শরীরকে বেশি তুলবে, একেবারে মারবে না। রুমকিকে বলো 1 মাস ব্যবহার না করতে, তখনও ভিড়ের মাঝে ওকে চোখে পড়বে, কিন্তু সেটা সাদা হওয়ার জন্য না, কালো এবং বাজে ত্বকের জন্য। এইসব ফর্সাকারী ক্রিমে মাত্রাতিরিক্ত পারদ, মার্কারি, মার্কিউরাস ক্লোরাইড থাকে, যেগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার করলে আমাদের স্কিন ক্যান্সার ঘটাতে সাহায্য করবে। শুধু তাই নয়, মার্কারি ত্বকের পাশাপাশি আমাদের কিডনি, লিভার, নার্ভ সহ অনেক ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গকে ড্যামেজ করে। এছাড়া এটি দৃষ্টিশক্তি কমায় এবং ত্বকে জ্বালাভাব সৃষ্টি হয়। এইসব ক্রিম BICTI অ্যাপ্রুভাল পায় না, চোরাই পথে কাস্টম ফাঁকি দিয়ে আসে। আবার অনেকগুলো বাংলাদেশি তৈরি হয়, শুধু প্যাকেজিংটা বিদেশি মোড়কে ঢেকে দেয়। তারপরে এই নিম্নমানের পণ্যগুলো চড়া দামে সারা দেশের মার্কেট এবং শপিং মলে ছড়িয়ে পড়ে। প্রথম ব্যবহারে এই সকল ক্রিম ত্বকের মেলানিন স্তরকে সরিয়ে সাদা চামড়া আমাদের দেখাবে, মানে ফর্সা দেখাবে আর কি। কিন্তু যত দিন যাবে ত্বকের বিভিন্ন অংশে মেস্তার মতো চিরস্থায়ী দাগ পর্যন্ত পড়বে। নাবিলা চোখ বড় বড় করে প্রয়াসের কথাগুলো শুনল। দাদিকে ও এভাবে কোনোদিন বলতে পারতো না, আর না দাদি বুঝতো। রুমকি উসখুস করতে লাগলো চলে যাওয়ার জন্য। প্রয়াস আবার বলল, এবার বলো দাদি, তোমার বংশের একমাত্র উত্তরসূরিকে এভাবে ঝুঁকিতে ফেলতে চাও তুমি? নয়নতারা বেগম বলল, না, চাই না, থাক, এসব ব্যবহার করতে হবে না, আমি বরং হলুদ চন্দন মেখে দেব, লাগবে না এসব হাবি যাবি। প্রয়াস বলল, হ্যাঁ, তা লাগাতে পারো। হলুদ, চন্দন, মধু, দুধ, জাফরান, ফরমালিনযুক্ত কলা, পাকা পেঁপে, বিটের রস, নিম, তুলসী পাতা, এইসব লাগালে কিচ্ছু হবে না। প্রাকৃতিক উপাদান ফর্সা না করলে ক্ষতি করবে না, তবে ত্বকের ধরন বুঝে ব্যবহার করো। কোনো উপাদান শুট না করলে তা ব্যবহার করার দরকার নেই।
সাথে ফরমালিন মুক্ত ফলমূল, শাকসবজি এসব খাতে পারো বেশি বেশি করে। নাবিলার ওষ্ঠদ্বয় আপন শক্তিতে একে অপরের থেকে আলাদা হয়ে গেল প্রয়াসের কথা শুনতে শুনতে। প্রয়াস উঠে যাওয়ার সময় দাদির অগোচরে নাবিলার থুতনি ধরে উঁচু করে হা করা মুখ বন্ধ করে দিয়ে মুচকি হাসল। নাবিলা বলল, জানবো না কেন? তোর মতো বাইরে বাঘিনী আর ঘরে হরিণীর মতো মেয়ে আশেপাশে থাকলে সবই জানতে হয়। আর না জানলে আজ তোর কপালে এই ত্বক ফর্সাকারী ক্রিম ছিল। সবসময় দাদির সামনে তোতলায় চলে না, কখনো কখনো জোর গলায় সঠিক কথা বলতে হয়। নালে উনি জানবে কিভাবে যে জিনিসটা সত্যি ভালো নাকি খারাপ? উনি কি তোর পর নাকি খারাপ চেতর? উনি আগের দিনের মানুষ, তাই তার সমাজে প্রচলিত রীতি তিনি মানবেন। দাদির ভুল ধারণা আমাদেরকে দূর করতে হবে, বুঝতে পারলি? বলে প্রয়াস হাতের আপেলটা নাবিলার হাতে দিয়ে চলে গেল। নাবিলা প্রয়াসের যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই মানুষটা হাজার শাসন করলেও সব কিছুতে নাবিলার ভালোটাই দেখে। নাবিলাও তা জানে। ওর কৈশোরের প্রথম ভালো লাগা ছিল প্রয়াস ভাইয়া। অধিক ফর্সা না হলেও নাবিলার থেকে ফর্সা তার গায়ের রং। বেশিরভাগ সময় প্রয়াস 3/4 প্যান্ট এবং টি শার্ট পরে থাকতো। নাবিলার সবচেয়ে পছন্দ ছিল প্রয়াসের এলোমেলো চুল। এতে প্রয়াসকে দেখতে নাবিলার খুব ভালো লাগতো। প্রয়াসের শাসনে ভাবতো হয়তো প্রয়াস ভাইয়া ওকে পছন্দ করে, কিন্তু এসএসসি দেওয়ার পরই জানতে পারে প্রয়াস ভাইয়া অন্য কাউকে ভালোবাসে। সেই থেকে নাবিলা নিজেকে সংযত করে এবং প্রয়াস ভাইয়া হয়ে ওঠে ওর জন্য অসহ্য একজন মানুষ। ভয়ও পেত কিছুটা, তাই মুখ বুজে শাসন শুনে যেত। এরপর প্রয়াস ভাইয়া হুট করেই একদিন কানাডা চলে গেল। নাবিলাও অয়নের সাথে জড়িয়ে গেল। নাবিলা তপ্ত দীর্ঘশ্বাস গোপন করে আপেলটার দিকে তাকালো। আপেলের সাথে নজরে এলো জলজল করতে থাকা আংটিটা, অয়নের দেওয়া এঙ্গেজমেন্ট রিং। হালকা হেসে ভাবতে লাগলো, ভাগ্যিস শুধু ভালো লাগা ছিল, না হলে এই আক্ষেপ নিয়ে আমি বাঁচতাম কিভাবে। তারপর ক্লান্ত ভঙ্গিতে ঘরের দিকে পা বাড়ালো। রেস্টুরেন্টে বসে আছে নাবিলা। অয়নের জন্য অপেক্ষা করছে সে। আজ অয়নের সাথে দুপুরের লাঞ্চ করতে এসেছে। অয়নী সকালে দাদিকে ফোন দিয়ে বলে রেখেছে, তবে অয়নের এখনো দেখা নেই। তার অফিস থেকে আসতে লেট হচ্ছে। নাবিলা অলস ভঙ্গিতে মেনু কার্ড উল্টে চলেছে। ঠিক তখনই পাশে কেউ শব্দ করে চেয়ার টেনে বসলো। নাবিলা মেনু কার্ড থেকে মাথা তুলে দেখলো প্রয়াস ভাইয়া। কিছুটা চমকেও গেল। নাবিলা বলল, ভাই তুমি এখানে? একই প্রশ্ন তো আমারও। তুই এখানে কেন? এ মানে? তোর ফ্রিয়ান্সে অয়নের জন্য ওয়েট করছিস, তাই তো? আমি বন্ধুর সাথে এসেছিলাম, যাওয়ার পথে তোকে দেখলাম। আজকে লাঞ্চটা না হয় তোদের সঙ্গে করি, অয়নের সাথে পরিচয় হয়ে যাবে। তুমি জানলে কিভাবে? দাদিকে ফোনে কথা বলতে শুনেছি। তোর হবু সব তোর দাদিকে জানাই, বুঝলি? সেও বুঝে গেছে কাকে বললে কাজ হয়। নাবিলা আর কথা না বলে চুপচাপ বসে রইল। অয়ন যতই স্মার্ট হোক বা নাবিলাকে স্মার্ট করতে চাক না কেন, নাবিলা জানে অয়নের মনটা খুবই নিচু। অন্যের ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্যই দেয় না। নাবিলার তো নাই, আর নাবিলার সাথে ছেলে বন্ধুদেরও পছন্দ করে না। প্রয়াস ভাইয়াকে করলে হয়। মনে মনে চাইল নাবিলা। কয়েক মিনিট পেরোতেই অয়ন এলো। একদম ফর্মাল ড্রেস আপে এসেছে। নাবিলার পাশে প্রয়াসকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। প্রয়াস নিজে থেকেই হাত বাড়িয়ে দিয়ে পরিচয় দিল। অয়ন সৌজন্য দেখিয়ে হ্যান্ডশেক করে বসে পড়ল। অয়নের সাথে একজন মেয়েও আছে, অয়নের বোন দিশা। দিশা নাবিলাকে জড়িয়ে ধরে কুশালাদি করলো। নাবিলা এবং প্রয়াস বসেছে এক পাশে, আর অন্য পাশে অয়ন এবং দিশা। দিশা প্রয়াসের সামনাসামনি বসেছে। প্রয়াসকে আগে কখনো দেখেনি, আর না পরিচয় হয়েছে। দিশা কিছুটা আগ্রহী হয়ে উঠল প্রয়াসের প্রতি। বারবার আর চোখে তাকাতে লাগলো, কিন্তু প্রয়াস সেদিকে ভ্রুক্ষেপহীন। অর্ডার দিতে ওয়েটার বয় আসলে অয়ন নিজের এবং নাবিলার খাবার অর্ডার দিল। সব হাফ বয়েল এবং সাথে স্যুপ। নাবিলা কোনো দ্বিরুক্তি করলো না, বা সেই সুযোগটাও পেল না। অয়নকে অর্ডার দিতে দেখে প্রয়াস একবার নাবিলার দিকে তাকালো। নাবিলা নির্বিকার ভাবে বসে আছে। প্রয়াস কিছুটা অবাক হলো। নাবিলা জীবনেও এইসব খাবার খেত না। স্যুপ তো ওর জীবনেও পছন্দ না। সেই মেয়ে এসব খাবে? মেনু কার্ড হাত ঘুরে প্রয়াসের কাছে আসতেই ও বিরিয়ানি অর্ডার দিল, সাথে কোক।
ওর অর্ডার শুনে নাবিলা বাদে বাকি দুজন অদ্ভুত চোখে তাকালো, যেন আজব কিছু অর্ডার করেছে। প্রয়াস ড্যাম কেয়ার ভাব নিয়ে বসে রইল। খানিক বাদে খাবার এলে প্রয়াস হাত দিয়ে খাওয়া শুরু করলো। এটা দেখে অয়ন নাক সিটকাল। প্রয়াসকে ওর একদমই ভালো লাগছে না, কিন্তু সৌজন্য রক্ষার্থে কিছু বলছে না। দিশার কাছে প্রয়াসের এই ড্যাম কেয়ার ভাবটা খুবই ভালো লাগলো। প্রয়াসের খাবার দেখে নাবিলা বার কয়েক ঢোক গিলল। এইসব স্যুপ ছাইপাশ খেতে হয় অয়নের সাথে খেতে আসলে। তার উপর হাতও ব্যবহার করতে পারে না, সব খেতে হয় চামচ দিয়ে। অয়ন একবার জিজ্ঞেসও করে না নাবিলার কি খেতে ইচ্ছে করে। নাবিলাকে তাকাতে দেখে প্রয়াস কোকের গ্লাসটা এগিয়ে দিল ওর দিকে। তা দেখে অয়ন সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলল, নাবিলা এখন ডায়েটে আছে, ওর জন্য কোক বা ড্রিঙ্কস খাওয়া ঠিক হবে না। নাবিলা অসহায় মুখে গ্লাসটার দিকে তাকালো। মনে মনে ঠিক করলো এখান থেকে ফিরেই কোক খাবে আগে। এইসব ডায়েট ফাইট ওর জন্য না। নাবিলা অবশ্য ডায়েট মানতও না, শুধু বাড়িতে এবং অয়নের সামনে দেখাতো, আর বাহিরে ইচ্ছে মতো স্ট্রিট ফুড খেত। কিন্তু অয়ন এখন ওর ওজন পর্যবেক্ষণ করতে শুরু করেছে। অয়নের মতে নাবিলার ওয়েট আরেকটু কমাতে হবে। প্রয়াস অয়নের কথা উপেক্ষা করে বলল, একদিন খেলে কিচ্ছু হবে না। আবার নাবিলার দিকে গ্লাস এগিয়ে দিল। নাবিলা নিতে যেতেই অয়ন বলে উঠল, নাবিলা, তুমি কি ভুলে গেছো তোমায় এখনো 5 কিলোগ্রাম বার্ন করতে হবে, সেখানে তুমি এসব খেতে চাইছো? নাবিলার ওজন কত, যোগে 5 কেজি বার্ন করতে হবে? প্রয়াস রুষ্ট গলায় বলল, 55 কেজি। 50-এ আসতে হবে, কেন? কারণ ভাইয়া বেশি ওয়েট পছন্দ করে না। ভাবির উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি অনুযায়ী 50 কিলোগ্রাম মোটা রাখবে না, মানানসই হবে। ভাইয়া চায় ভাবি সব দিক দিয়ে পারফেক্ট হোক। দিশা ইচ্ছে করেই উত্তরটা দিল। অনেকক্ষণ ধরে প্রয়াসের সাথে কথা বলার সুযোগ খুঁজছিল সে। প্রয়াস গম্ভীর চোখে নাবিলাকে দেখল। নাবিলা মাথা নিচু করে আছে, আসলে সে ভেতরে ভেতরে ফুঁসছে অয়নের প্রতি। প্রয়াস তাচ্ছিল্যের হাসি দিয়ে খাবারে মনোযোগ দিল। খাওয়ার সময় অসাবধানতা বশত হাত লেগে কিছুটা স্যুপ নাবিলার হাঁটুর উপর পড়ে। প্রয়াস সাথে সাথে টিস্যু নিয়ে মুছে দিতে দিতে বলল, এখনো খাওয়ার সময় জামাকাপড় নষ্ট করার অভ্যেসটা কেন, তাই না? মিস্টার অয়ন, আপনার কপালে দুর্ভোগ আছে এই ভাবলাকান্তকে নিয়ে। প্রয়াস স্বাভাবিকভাবে মুছে দিল, যেন কিছুই হয়নি। অপরদিকে অয়ন বিস্ফোরিত চোখে ওদের দিকে তাকিয়েছিল। তা দেখে নাবিলা অনুমান করল আজ দাদির কানে আরো কিছু মন্ত্রণা দেবে অয়ন নামক প্যারাটা। প্রয়াস খাওয়া শেষে আয়েশ করে ঢেকুর তুলল। অয়ন এমন ভাবে তাকালো যেন প্রয়াস ভুল কিছু করেছে সে। প্রয়াসের তাতে কিছু আসলো গেল বলে মনে হলো না, বরং সে ওয়েটারকে ডেকে আরো 2 প্লেট বিরিয়ানি প্যাক করে নিল। বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়েছিল নাবিলা। সেই ঘুম ভাঙলো মোবাইলের আওয়াজে। প্রয়াস ফোন দিয়েছে। রিসিভ করে কানে দিতেই প্রয়াস বলল, এক্ষুনি এই বাড়িতে আয়, কোনো বানা চলবে না। কথা শেষ করে নাবিলাকে কিছু বলতে না দিয়েই লাইন কেটে দিল প্রয়াস। অগত্যা বাধ্য হয়েই নাবিলা ঘুম চড়ানো চোখে এলোমেলো চুলে চলে গেল প্রয়াসের বাড়িতে। ঘুমানোর আগে লেন্স খুলেছিল। এখন আর পড়তে ভালো লাগছে না বলে একদমই কম ব্যবহার করা মোটা ফ্রেমের চশমাটা বের করে পরে নিয়েছে। প্রয়াস সোফায় পা দুলিয়ে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত। নাবিলা তা দেখে বিরক্ত হলো। ওর সাধের কাঁচা ঘুমটা ভেঙে আসতে হয়েছে। প্রয়াস মুখ তুলে এক পলক নাবিলাকে দেখে আবার মোবাইলে মনোযোগ দিয়ে বলল, একটা কড়া করে কফি বানিয়ে দিত, মাথাটা খুব ধরেছে। তুমি এজন্যই ঘুম ভাঙিয়ে আনলে আমায়? আমি ভাবলাম দরকারি কিছু হবে। ধুর, আপাতত আমার জন্য এটাই দরকারি কাজ। 2 বছর ছিলাম না পরে আমার মুখের উপর ঘুরে কথা বলতে শিখে গেছে, তাই না? আগে যেমন তুই বানাতি, আজ থেকে আবারও তুই বানাবি, বুঝতে পারলি? আর শোন, আমার বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে আন। পেট ভরেনি আমার, তোর ননদ দিশার জন্য ভালো করে খেতেই পারলাম না। নাবিলা চোখ ছোট ছোট করে বলল, দিশা কি করলো আবার? খাবারের সময় কেউ হা করে তাকিয়ে থাকলে কি খাওয়া যায় নাকি? তোর ননদ তো আমাকে দেখেই যাচ্ছিল, যেন মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ নিউজ টেলিকাস্ট হচ্ছে আমার মুখে। অবশ্য সুন্দর হলে যা করার আর কি। বিরিয়ানি আর কফি একসাথে আবার কিভাবে খায়? আমি খাবো, তোর সমস্যা কোথায়? যা জলদি। নাবিলা প্রয়াসের অগোচরে মুখ ভেঙচি দিল। তারপর রান্নাঘরে চলে গেল।
বিরিয়ানি গরম করতে গিয়ে সেই ঘ্রাণে নাবিলার নিজেরও খিদে পেয়ে গেছে। রেস্টুরেন্টে নামমাত্র খেয়েছে সে, তবুও নিজেকে সামলে খাবার এনে ডাইনিং টেবিলে রাখলো। বিরিয়ানি আর কফি কোনো নবাবজাদা একসাথে খায় নাবিলার জানা নেই। নিন আপনার খাবার, আমি গেলাম। চুপচাপ বসে পড়। মানে আমি কেন আসবো? আমার ঘুম পাচ্ছে। বলে নাবিলা সত্যি সত্যি হাই তুলল। প্রয়াস এসে চেয়ার টেনে দিয়ে বলল, বসতে বলেছি। এত বিরিয়ানি আমি একা খেতে পারবো না, আর বাবা বাড়িতে নেই, তাই নষ্ট হবে। তুইও খাবি আমার সঙ্গে, বুঝতে পারলি? নাবিলা কি করবে বুঝতে পারল না। ওর সত্যি বিরিয়ানির গন্ধে খিদে পেয়েছে। বাড়িতে দাদি খেতে দেবে না, আবার প্রয়াসের কাছে নিজেকে হ্যাংলামি প্রকাশ করতেও চাইছে না। আবার ভাবলো হ্যাংলা ভাববে কেন, খেতে তো প্রয়াস ভাইয়াই বলেছে। এত হওয়ার কি আছে শুনি? না খেলে নষ্ট হবে তাই বলেছি। না খেলে থাক, তুই কি ঘুমা। প্রয়াস কফি মগ হাতে নিয়ে বসে পড়ল। নাবিলাও কিছু না বলে চুপচাপ প্রয়াসের বরাবর বসে 2টা প্লেট নিয়ে খাবার বাড়ল। প্রয়াস অর্ধেক কফি শেষ করে বিরিয়ানি প্লেট টেনে নিয়ে খাওয়া শুরু করে দিল। নাবিলাও চুপচাপ খেয়ে নিল। দুজনে মিলে পুরোটা শেষ করে ফেলেছে। শেষে নাবিলা শব্দ করে ঢেকুর তুলে সাথে সাথে মুখ চেপে ধরল। মনে মনে নিজেকে গালি দিয়ে ভাবল, ইস, ভাইয়া কি ভাববে? প্রয়াস ঠোঁট টিপে হেসে চেয়ার ছেড়ে উঠে গেল। ফ্রিজ থেকে কোক বের করে নাবিলার দিকে এগিয়ে দিয়ে বলল। 2টো গ্লাস ঢেলে বারান্দায়। নাবিলা বাধ্য মেয়ের মতো তাই করল। অয়নের দেওয়া ডায়েটের চক্করে পছন্দের খাবার থেকে দূরে থাকতে হয়। আজ একটু ভালো লাগছে। বারান্দায় হালকা হাওয়া বইছে। সূর্যের তেজ এখনো কিছুটা রয়েছে। তেজভাবে কিছুটা রোদ এসে প্রয়াসের বারান্দা দখল করেছে। টাইলসে প্রতিফলিত হয়ে সেই রোদ ঝলকে উঠছে। নাবিলা গ্লাসে কোক ঢেলে আনতেই প্রয়াস বারান্দায় রাখা চেয়ারটাই বসতে বলল। দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বলল না। এভাবে চুপচাপ বসতে নাবিলার অস্বস্তি শুরু হয়েছে, কারণ প্রয়াস নাবিলার দিকে তাকিয়েই কোকের গ্লাসে চুমুক দিচ্ছে। রোদ ওদের গায়ে না লাগলেও টাইলসে আলোর ঝলকানিতে নাবিলার এলোমেলো কোকড়ানো চুলগুলো ঝলমল করছে। কপালে চুলের কাছটাই বিন্দু বিন্দু ঘামের দেখা মিলছে। মোটা ফ্রেমের চশমার ভিতর চোখ জোড়া যে অস্বস্তি অনুভব করছে তা প্রয়াস বুঝতে পারল। কানাডা থেকে আসার পর এই প্রথম নাবিলাকে চশমায় দেখল প্রয়াস। আজকে তোকে একদম আগের নাবিলা মনে হচ্ছে। নাবিলা কিছু বলল না। তোর হবুবর তোকে পারফেক্ট পার সাথে রমণী করতে চাইছে, সব দিক থেকে খেয়াল রাখছে, কিন্তু প্রার সাথে রমণীদের মতো আত্মবিশ্বাসী কেন করছে না? হ্যাঁ, নাকি সে চায় যে তুই বাইরে দিয়ে পারফেক্ট হ আর ভেতরটা ফাঁকাই থাকুক? প্রয়াসের এমন কথাই নাবিলা থতমত খেয়ে গেল। কোনো উত্তর দিল না, বা কি উত্তর দেওয়া উচিত ভেবে পেল না। প্রয়াস আবার বলল, বাইরের চাকচিক্যের চেয়ে নিজের মনোবল এবং আত্মবিশ্বাস বেশি গুরুত্বপূর্ণ। নিজের ভালো মন্দের ওপর কারো অন্যায় মানাচ্ছে কিনা এখনো আপনই নয়। এর মানে নিজের ব্যক্তিত্বহীনতার পরিচয় দেওয়া। ইচ্ছার বিরুদ্ধে মুখ বুঝে অন্যের কথা মানার চেয়ে তার সামনে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে প্রকাশ করা উচিত। এতে অপর ব্যক্তিটি কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ কম পাবে। নাবিলা মনোযোগ দিয়ে প্রয়াসের কথাগুলো শুনল। আসলেই নিচের ভেতর আত্মবিশ্বাসের অভাব আছে নাবিলার। মনের কথা জোর দিয়ে প্রকাশ করতে পারে না। প্রয়াস কোকটা শেষ করে শব্দ করে গ্লাসটা রেলিং এর উপর রাখলো। তারপর নাবিলার দিকে তাকিয়ে বলল, বি কনফিডেন্ট অ্যাবাউট ইয়োরসেলফ। বুঝতে পারলি? নাবিলা যা ভেবেছিল ঠিক তাই হয়েছে। অয়ন দাদির কাছে ফোন দিয়েছে, কিন্তু এমন কিছু বলবে তা ভাবতেও পারেনি নাবিলা। অয়ন খুব জলদি বিয়েটা সেরে ফেলতে চায়, হয়তো এই মাসের মধ্যেই। কথাটা শোনার পর থেকে নাবিলা থম মেরে আছে। বিয়ে করা মানেই অয়ন নামের কারাগারে বন্দী হওয়া। কিন্তু নাবিলা দেরি করে ফেলেছে। সিদ্ধান্তটা আরো আগে নিলে হয়তো কিছু করা যেত। বিকেলে প্রয়াস ভাইয়ার থেকে কথাগুলো শুনে নাবিলা অনেক ভেবেছে। সত্যিই তো, নাবিলার প্রাণ খুলে কথা বলার, নিজের ইচ্ছে জানানোর অধিকার আছে। অয়নের অন্যায় কথা কেন মেনেছে? কেন মুখের উপর নিজের ইচ্ছেটাও জানালো না? কিন্তু পরক্ষণে আবার চুপসে গিয়ে ভাবছে এতে পরিবারের মান সম্মানও জড়িত। এখন কোনো ভুল পদক্ষেপ নিলে সবচেয়ে বেশি কষ্ট পাবে দাদি।
দাদুর শেষ ইচ্ছে নিয়েই তার দাদি বেঁচে আছে। তিনি নাবিলার ভালো চাইতে গিয়ে যে তার উপর তার মনের উপর জোর করছেন তা নয়নতারা বেগম বুঝতেই পারছেন না। এক তপ্ত শ্বাস বেরিয়ে এলো নাবিলার বুক চিরে। দিশেহারা চোখে জানালা দিয়ে বাহিরে তাকালো। নিকোষ কালো আধারে বিল্ডিংগুলোর বারান্দা জানালা দিয়ে বিচ্ছুরিত হওয়া আলো খেলা করছে। আধারে নিজেদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেও সেই আলোর বিস্তৃত বেশি দূর যেতে পারছে না। শেষে আধারই জয়ী। ঠিক তেমনই নাবিলার ভাবনাগুলো আধারের মাঝে বিস্তৃত হতে পারছে না, বা বিস্তৃত করার উপায় নেই। পর মুহূর্তেই আবার ভাবছে আধারের পর তো আলো আসে, যা সেই কৃত্রিম আলোকে ছটাকে ছাপিয়ে দিয়ে সাথে আধারকেও দূর করে ঝলমল করে ওঠে। নাবিলার জীবনে কি সেই আলো আসবে যা ওর ভাবনাকে ছাপিয়ে চারপাশ আলোকিত করে দেবে? হয়তো আসবে, হয়তো না। নাবিলার বিয়ের খবরে সব থেকে বেশি খুশি হয়েছে দুজন মানুষ, এক দাদি নয়নতারা বেগম এবং আর এক প্রয়াস। প্রয়াসের এই খুশি নাবিলার কোনো এক অজানা কারণে অসহ্য মনে হচ্ছে। দাঁত যেন ঠোঁটের আড়াল হতেই চাইছে না প্রয়াসের। হেসে হেসে দাদির সাথে পরিকল্পনা করে যাচ্ছে বিয়েতে কি করবে তা নিয়ে। সাইমা বেগমের অবশ্য মন খারাপ, তিনি এখনই বিয়ে দিতে চান না মেয়েকে। কথাও ছিল না, হুট করে অয়নের এহেন সিদ্ধান্ত তিনি পছন্দ করছেন না। অয়ন অবশ্য বলেছে এখন ছোট করে আকদ হবে, পরে না হয় বড় করে আয়োজন হবে, কিন্তু তাও মায়ের মন মানতে চায় না। নাবিলার বাবা তারেক হোসেনও বিশেষ আপত্তি দেখালেন না বিয়ে নিয়ে। বাবার মন যে মায়ের মতো নরম হয় না। দুই পরিবার আলোচনা করে আগামী সপ্তাহেই আকদের দিন ঠিক করা হলো। এটা শুনে নাবিলার আরো মন খারাপ হয়ে গেল। বিয়ের কথা বলতে অয়নের পরিবার নাবিলার বাড়ি এসেছে, দিশাও এসেছে, তবে তার মনোযোগ আলোচনায় নেই। সেই কখন প্রয়াসকে দেখেছিল, এরপর কোথায় যে গায়েব হলো আর দেখতেই পেল না। প্রয়াসের চলাফেরার কথা বলা সবই দিশাকে আকৃষ্ট করছে। দিশা বয়সে নাবিলার একটু বড় হবে, অনার্স তৃতীয় বর্ষে পড়ছে, তবুও নাবিলাকে ভাবি ডাকে সে। ধারালো সৌন্দর্যের অধিকারী হওয়ায় ছেলেদের চোখ একবার হলেও দিশার উপর পড়বে। সেখানে প্রয়াস ঘুরেও তাকাচ্ছে না। এই ব্যাপারটা দিশার আরো বেশি আগ্রহের কারণ। দিশা বড়দের আলোচনা থেকে উঠে নাবিলার কাছে গেল। নাবিলা মুখ ভার করে বসে আছে। দিশা ওকে টেনে নিয়ে দোতলার খোলা বারান্দায় গেল। নাবিলার রুমের এই বারান্দাটা প্রয়াসের বারান্দার মুখোমুখি। এখানে যে প্রয়াস থাকে দিশা তা জানতো না। প্রয়াস বারান্দায় বসে ল্যাপটপ কোলে নিয়ে কোনো কাজ করছে বোধহয়। ওর কপালে সূক্ষ্ম ভাঁজ এবং মুখে গাম্ভীর্য। ওকে দেখেই দিশা কিছুটা খুশি হয়ে গেল। দিশার মুখের হঠাৎ পরিবর্তন নাবিলার চোখ এড়ালো না। প্রয়াসকে দেখে নাবিলার রাগ হলো। সকালে এসে প্রয়াস নাবিলাকে বলেছে, দেখলি আমি কত লাকি তোর জন্য। তোদের সঙ্গে লাঞ্চ করতে গেলাম আর বিয়েটাই ফাইনাল হয়ে গেল। নাবিলা ফুঁসে উঠতে গিয়েও চুপসে গিয়েছিল। কি বলবে সে? প্রয়াস গেছে বলে অয়ন ব্যাপারটা ভালোভাবে নেয়নি, বা নাবিলাকে ছেলেদের সংস্পর্শে আসতে দিতে পছন্দ করে না। তাকে বলতে হবেও না। প্রয়াস ভাইয়া যে এইটুকু বুঝেছে তা তার তাচ্ছিল্য ভরা কথাতেই বুঝতে পারছে নাবিলা। নাবিলার ফাটা বেলুনের মতো মুখ দেখে প্রয়াস শব্দ করে হেসে নাবিলার মাথায় হালকা চাপড় মারে। দিশার ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলো নাবিলা। ততক্ষণে প্রয়াস বারান্দা ছেড়ে ঘরে চলে গিয়েছে। তোমার এই ভাইটা কি সবসময় সিরিয়াস মুডে থাকে? দিশার প্রশ্নে নাবিলা মনে মনে বলল, সিরিয়াসনেস চাই? ওই সব লোক দেখালো, ওই সব সিরিয়াসনেস সারা জীবন আমাকে দেখিয়েছে। ভাইয়া যে কতটা মিচকা তা আমার থেকে ভালো কে জানে। কিন্তু মুখে হেসে বলল, না না আপু, সিরিয়াস মুডে থাকে না। তুমি যতবার দেখেছো হয়তো সেই সময় সিরিয়াস মুডে ছিল। এমনিতে আমাদের বাড়িতে সারাক্ষণ হাসি মজায় মেতে থাকে। দিশা কিছুটা আমতা আমতা করে বলল, উনি তো তোমার থেকে ভালোই বড়। তাহলে ভাইয়ের বিয়ের কথা ভাবোনি? না মানে শুনেছি তোমরা আলাদা বাড়িতে থাকলেও একই পরিবারের মতো, নাকি ওনার পছন্দ করা কাছে কেউ? ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। কথাটা নাবিলা কেন বলল জানে না।
3 বছর আগে শুনেছিল ভাইয়া কাউকে ভালোবাসে। এখনো তার সাথে সম্পর্ক আছে কিনা নাবিলার জানা নেই। দিশা যে ইনিয়ে বিনিয়ে প্রয়াস সিঙ্গেল নাকি মিঙ্গেল সেটা জানতে চাইছে, নাবিলা তা বেশ বুঝেছে। ভাইয়ার গার্লফ্রেন্ড আছে কিনা নিশ্চিত না হলেও উত্তরটা হুট করে মুখ ফসকে বেরিয়ে গেল। দিশার মুখের উজ্জ্বলতায় ভাটা পড়েছে। হয়তো এই উত্তরটা আশা করেনি বেচারি। অয়নের পরিবার চলে যেতেই নাবিলা বিষণ্ণ মনে ছাদে উঠল। সন্ধ্যা হয়ে এসেছে। আকাশের নীলের রংটা ফিকে হতে শুরু করেছে। পশ্চিম আকাশের এক টুকরো মেঘ থেকে বেরিয়ে এসে সন্ধ্যা তারা জলজল করে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। নাবিলা কিছুক্ষণ স্থির চোখে সেই সন্ধ্যা তারাই ডুবে রইল। মস্তিষ্ক দখল করে আছে বিয়ে নামক শব্দটা। ওর বিবাহিত জীবন যে আর 5টা স্বামী স্ত্রীর মতো হবে না সেই সম্পর্কে নিশ্চিত নাবিলা। অয়নের পারফেক্ট জীবনের নিয়ম মেনেই দিন চলে যাবে। নিজের শখ আহ্লাদ বলে কিছুই থাকবে না। বাবা মাকে বলেও ফায়দা নেই, অয়ন তাদের খুব ভালো হ্যান্ডেল করতে পারে। দাদির উপর রাগ হচ্ছে নাবিলার। এই মানুষটার মুখ চেয়ে সহ্য করতে হচ্ছে সব। হঠাৎ করে কাঁধে কেউ হাত রাখতেই চমকে উঠল নাবিলা। পেছনে প্রয়াসকে দেখে আবার পশ্চিমের তারাটার দিকে নজর দিল। কেউ কোনো কথা বলল না। কিছুক্ষণ পর নাবিলা বলে উঠল, আমার মনের কথা কেউ কেন বুঝছে না ভাইয়া? আমি তো এই বিয়েতে খুশি নই, তা কেন কারোর নজরে পড়ছে না? দাদু আমাকে কেন এভাবে জড়িয়ে গেল বলতে পারো? দাদুর ইচ্ছে পূরণ করতে বাবা আর দাদি বদ্ধপরিকর, অথচ আমার খুশি। নাবিলা মাথা নিচু করে নিল। প্রয়াস নাবিলার বরাবর এসে দাঁড়ালো। নাবিলার থুতনিটা তর্জনী আঙ্গুল দিয়ে উঁচু করে ধরল। চোখে জলরাশি চিকচিক করছে। আকাশে কালো মেঘের চাঁদ চিরস্থায়ী হয় না। কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরে গিয়ে ঝলমলে সূর্য বিরাজ করে। আমাদের জীবনেও খারাপ সময় চিরস্থায়ী হয় না। ধৈর্য ধরতে হবে। আল্লাহ নিশ্চয়ই উত্তম কিছু রেখেছে বান্দার জন্য। বাবা দাদিকে দোষারোপ করে কষ্ট পাস না। বিয়ে তো হয়ে যায়নি, তাই না? কখন কার জীবন কোন দিকে মোড় নেয় তা কে বলতে পারে? নাবিলা নির্বিকার। প্রয়াস হালকা হাসল। ঘুরতে যাবে কালকে? সারাদিন যেদিকে হচ্ছে সেদিকে করবি, যা ইচ্ছে তাই খাবি। যাবি? নাবিলা কিছুটা অবাক হলো। প্রয়াস কখনো ওকে বাহিরে ঘুরতে নিয়ে যায়নি, উল্টে ঘুরতে গেলেই বকেছে। আজ হঠাৎ কিন্তু নাবিলার মানা করতে ইচ্ছে করলো না। 2 বছরে জীবনের অনেক বদল এসেছে, তাই নাবিলারও একটু মুক্ত বিহঙ্গ হতে ইচ্ছে করলো। কিন্তু দাদি? সেটা আমি দেখে নেব। মনিকে বলে সব ম্যানেজ করে নেবো, ঠিক আছে? তুই 9টার মধ্যে তৈরি হয়ে থাকবি, কেমন? এখন নিচে যা। আধারে তোর কোকড়া চুলগুলো দেখে যে কেউ পেতনি ভেবে হার্ট অ্যাটাক করবে। নাবিলার রাগ করতে গিয়েও হেসে ফেলল। তারেক হোসেন এবং সাইমা বেগম প্রতিদিন সন্ধ্যায় একসাথে বসে চা খায় আর গল্প করে। বাবা মায়ের এই অভ্যেসটা নাবিলা ছোট থেকে দেখে আসছে এবং তার ভালোও লাগে বাবা মাকে একসাথে দেখতে। নাবিলা কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে নিজেকে এবং অয়নকে ভাবার চেষ্টা করলো, কিন্তু ওর মস্তিষ্ক অয়নকে তার পাশে ভাবতেই পারল না। যেই অয়ন বিয়ের আগেও দরকার ছাড়া কথা বলে না, সে বিয়ের পরও তেমন থাকবে কিনা ভাবছে নাবিলা। যখন প্রথম এঙ্গেজমেন্ট হয়, নাবিলার আশা ছিল আর 5টা সম্পর্কের মতোই অয়নকে ফোন করবে, ওর ভালো বন্ধু হয়ে উঠবে এবং দুজনের প্রেমও হয়ে যাবে। কিন্তু সময় যত গড়ালো ঘটলো তার উল্টো। অয়ন শুধু নাবিলাকে আধুনিককরণে করতে চেয়েছে, কিন্তু অয়নের মনটা কি সত্যিই আধুনিক, নাকি শুধু বাহ্যিক দিকটাই আধুনিকতায় ডুবিয়ে রাখতে চায়? উত্তরটা নাবিলার জানা। কিরে, একা একা দাঁড়িয়ে আছিস কেন? আয়, এসে বস এখানে। মায়ের কথায় নাবিলা কিঞ্চিত হেসে বাবার পাশে বসে পড়ল। দাদি এই সময় সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে পড়ে। তারেক হোসেন মেয়ের মাথায় হাত রেখে বলল, মুখটা এত শুকনো শুকনো লাগছে মা। বিয়ে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। ওসব নিয়ে ভেবো না। অয়নের পরিবার বিয়ের পর তোমায় আগলে রাখবে। আর অয়ন? প্রশ্নটা মনে আসলেও মুখে কিছু বলল না নাবিলা। তাছাড়া আকদের পর তুমি এখানেই থাকবে। অনার্স শেষ হলেই অয়নের বাড়ি যাবে তুমি। এই কথাটা শুনে নাবিলা খুশি হয়ে গেল। যাক, আরো প্রায় 2 বছর আছে তাহলে। তবে নাবিলা ঠিক করে ফেলেছে এখন থেকে একদম নিচের মতো করে বাঁচবে। দাদির জন্য অয়নের সব কথা মানবে না আর নিজেকে অন্যের পুতুল হতে দেবে না। শাড়ি পরে খোলা চুলে চোখে চশমা লাগিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে নাবিলা।
ঠোঁটের কোণে এক চিলতে হাসি এবং লজ্জার আভাস। দৃষ্টি মেঝেতে আবদ্ধ। একটা পুরুষালী হাত ওকে কাছে টেনে নিল, বাহু ডোরে আবদ্ধ করে কপালে উষ্ণ স্পর্শ চোয়ালো। তার গা থেকে পারফিউমের মৃদু সুবাস আসছে। খুব কাছে না আসলে এই সুবাস পাওয়া যাবে না। নাবিলার ভালো লাগলো সুবাসটা। তার আঙ্গুলগুলো কিছুক্ষণ নাবিলার চুলে খেলা করলো। এবার নাবিলা চোখ তুলে তার মুখের দিকে তাকালো। সাথে সাথেই নাবিলার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বসে দেওয়াল হাতড়ে লাইট অন করলো। টেবিল থেকে কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে পানি খেলো। একই স্বপ্ন দেখলো সে। প্রয়াস ভাইয়া তাকে ছি, 2 দিন পর যার অন্যের সাথে বিয়ে, সে কিনা প্রয়াস ভাইয়াকে নিয়ে এমন স্বপ্ন দেখলো। নিজেকে ধিক্কার দিল নাবিলা। কিন্তু স্বপ্নে এত সুন্দর করে গল্প কিভাবে অনুভব করলো তাই বুঝতে পারল না নাবিলা। মনে হচ্ছে এখনো নাকে লেগে আছে সুভাষটা। বিছানা ছেড়ে উঠতেই চোখ গেল বারান্দার দরজায়। দরজাটা খোলা আছে, তা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে রুমে। নাবিলা এগিয়ে দরজাটা লাগিয়ে দিতে গিয়ে দেখলো প্রয়াসের ঘরে আলো জ্বলছে। একবার ঘড়ি দেখলো নাবিলা, ভোর 4টে বাজতে চলেছে। এই সময় লাইট কেন জ্বালালো বুঝলো না নাবিলা। কয়েকবার মাথা নাড়িয়ে দরজা লাগিয়ে দিল। প্রয়াস ভাইয়াকে নিয়ে যত ভাববে ততই মস্তিষ্কে এমন উল্টো পাল্টা ভাবনা আসবে। কিন্তু স্বপ্নটা মাথায় গেঁথে গেল, হাজার চেষ্টা করেও ঝেড়ে ফেলতে পারছে না। ওর কি মনে মনে কোথাও প্রয়াস ভাইয়ার জন্য ভালো লাগা এখনো বেঁচে আছে? এসব ভাবতে ভাবতে আর ঘুম হলো না নাবিলার। আজানের সময় উঠে ফজরের নামাজ পড়ে বারান্দায় দাঁড়ালো সে। সকালের ফুরফুরে হাওয়ার স্বপ্নটা ভুলে থাকার চেষ্টা করলো। এমন সময় চা হলে মন্দ হয় না, তাই নিচে গেল চা করতে। ফিরে এসে চায়ে চুমুক দিয়ে নিচে তাকাতেই দেখলো প্রয়াস সাদা পাঞ্জাবি পরে টুপি মাথায় বাড়িতে ঢুকছে। নামাজ পড়ে এসেছে। ওকে দেখে নাবিলার আবার স্বপ্নটার কথা মাথায় চেপে বসলো। না, প্রয়াস ভাইয়ার আশেপাশে থাকা যাবে না, না হলে এমন উদ্ভট ভাবনা মাথায় আরো চেপে বসবে। স্বপ্নের কথা ভুলে থাকার জন্য বই নিয়ে বসলো নাবিলা। পড়ার মাঝে ডুবে থাকলে আর কোনো ভাবনা আসবে না। অনেক গাইগুই করেও প্রয়াসের সাথে ঘুরতে যাওয়া আটকাতে পারলো না নাবিলা। হয়তো মনের কোথাও প্রয়াস ভাইয়ার সাথে ঘুরতে যাওয়াটা সায় দিচ্ছিল তাকে। দাদি নয়নতারা বেগমকে ইম্পর্টেন্ট ক্লাসের কথা বলে বেরিয়েছে সে। গাড়ি না নিয়ে প্রয়াস আজ রিক্সা নিল। রিক্সায় করে নানা অলিতে গলিতে ঘুরল প্রায় 2 ঘন্টা। আঁকা বাঁকা ভাঙা রাস্তার ঝাঁকুনিতে নাবিলা যখন ভারসাম্য রাখতে পারছিল না, প্রয়াস নিচে থেকে ওর বাহু আঁকড়ে ধরেছে। প্রয়াসের এই ছোট ছোট ছোঁয়ায় নাবিলা কুঁকড়ে যাচ্ছিল। রিকশায় পাশাপাশি থাকায় একটা জিনিস খেয়াল করলো নাবিলা। স্বপ্নে যে সুভাষটা পেয়েছিল সেই একই সুভাষ এখন প্রয়াস ভাইয়ার শরীর থেকে আসছে। এই গন্ধটা স্বপ্নের মাঝেও কিভাবে প্রাণবন্ত ছিল তা মাথায় ঢুকলো না ওর। প্রয়াস বিভিন্ন অলিগলি নিয়ে কথা বলেই যাচ্ছে। ছোটবেলায় কোথায় কোথায় খেলেছে, নাবিলা কিভাবে ওকে ভয় পেত, সব গল্প জুড়ে বসেছে প্রয়াস। সেই গল্পে ডুবে পারফিউমের কথাটা আপাতত ভুলে গেল নাবিলা। 2 ঘন্টা রিকশায় ঘুরে ওরা একটা দিঘির পাশে নামলো। এখানে সব স্ট্রিট ফুড পাওয়া যায়। প্রয়াস নাবিলাকে কোনো কিছু খেতে বাধা দিল না, উল্টে সে নিজেও নাবিলার সাথে যোগ দিল। শুধু আইসক্রিম খাওয়া নিয়ে কিছুটা চোখ গরম করলো। ঠান্ডা কোক খেয়েও সে আইসক্রিমের বায়না ধরেছে। নাবিলা যেন আজ প্রয়াসের বন্ধু হয়ে উঠেছে, এমন ভাবে সময় কাটালো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দিঘির অপর প্রান্তে কোলাহল মুক্ত জায়গায় বসলো দুজনে। সূর্য মামা মাথার উপর থেকে একটু পশ্চিমে হেলেছে, অর্থাৎ 2টা বেজে গেছে। একটা গাছের নিচে বসে রোদ আড়াল করলো ওরা। নাবিলার মনটা আজ ভীষণ ভালো লাগছে। প্রয়াসের সাথে তার যতটুকু জড়তা ছিল তা যেন প্রয়াস নিজেই ওকে কাটিয়ে উঠতে সাহায্য করলো। নিরাগ পড়া দুপুরে চারিদিকে কোলাহল বিরাজ করলেও তা প্রয়াস আর নাবিলাকে যেন খুব একটা বিরক্ত করলো না। কিছুটা দূরে একটা গাছে একছোরা শালিক বিশ্রাম নিচ্ছে। প্রয়াস সেদিক থেকে চোখ সরিয়ে নাবিলার দিকে তাকালো। ঘেমে গেছে ইতিমধ্যেই। নাবিলাকে বসতে বলে প্রয়াস কোথাও একটা গেল। ফিরে এলো একটা তালপাথার হাত পাখা নিয়ে। প্রয়াস সেটা দিয়ে নিজেই নাবিলা এবং নিজেকে বাতাস করতে লাগলো। প্রয়াসের এই ছোট ছোট কেয়ারিং নাবিলার মনে পুলক সঞ্চার করতে সাহায্য করতে পারলো। তোর ফিউচার প্ল্যান কি? পারফেক্ট বউ হওয়া। প্রয়াসের প্রশ্নে তাচ্ছিল্য করে উত্তর দিল নাবিলা। বলেছি না আজকে এসব নিয়ে না ভাবতে। এখন বল, কি করতে চাস ভবিষ্যতে তুই? তেমন কিছু ভাবিনি।
আগে ইচ্ছে ছিল বাবার বিজনেস একা সামলাবো, সারা দেশে প্রচার করব, কিন্তু এখন আর কিছু নিয়ে ভাবছি না। এটা কেমন কথা? প্রয়াসের কণ্ঠে বিরক্তি ঝরে পড়ল। আচ্ছা ধর, আজকে তোর বিয়ে হলো, স্বামী সংসার সামনে গেলি, টাকা পয়সা কিন্তু চিরকাল থাকবে না। আল্লাহ না করুক যদি তোর স্বামীর এমন অসুখ হয় যে সে আর বিজনেস সামলাতে পারলো না বা সে মারাই গেল, হঠাৎ করে কিছু না জানা তুই বিজনেসটা কি করে সামলাতে পারবি? সংসার, বাচ্চা, বিজনেস সব মিলিয়ে বিপদে পড়বি না তুই? আবার বিজনেসে যদি ধস নামে বা টিকে রাখতে না পারিস, তাহলে কি রাস্তা নামবি, নাকি নিজের যোগ্যতা দিয়ে সংসার হাল ধরবি? আবার বাচ্চারা বড় হয়ে গেলে মা হয়ে যায় তার কাছে বোঝা, তখন তার আশ্রয় হয় বৃদ্ধাশ্রম নয়তো ঘরের কোণা। কিন্তু তোর নিজের যদি ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকে, তুই যদি সংসার কন্ট্রিবিউট করতে পারিস, তাহলে তুই হয়ে উঠবি একজন গুরুত্বপূর্ণ সদস্য, কিংবা বাকিটা জীবন নিজের মতো কাটাতে পারবি। সংসার ভাসি থেকে এনে ভাবার কথা বলছি না কিন্তু আমি। আমরা রোজগারের ছুটি সংসারের জন্য, আপন মানুষগুলোকে ভালো রাখার জন্য। চাকরির জন্য সংসার নয়, সংসারের জন্যই চাকরি। আবার কেউ বা শুধুই টাকার পেছনে দিন তাপাত করে, তুই করবি নিজের এবং পরিবারের ভবিষ্যতের জন্য। আজকাল কাজে কত সুবিধা আছে, তুই রেগুলার অফিসে না গিয়েও ঘরে বসে তোর বিজনেস সামলাতে পারবি, মিটিংও অনলাইনে ঘরে বসে বসে করতে পারবি। তাহলে করবি না কেন তুই? হ্যাঁ, নাবিলা মন দিয়ে প্রয়াসের কথাগুলো শুনল। ঠিকই তো বলেছে, ও কেন এভাবে ভেবে দেখলো না? উল্টে পরিবারের ওপর, অয়নের উপর রাগ করে নিজেকে গুটিয়ে নিচ্ছিল। বিয়ের পর কিছু কিনতে হলে বা শখ হলে তো অয়নের কাছেই চাইতে হবে, আর অয়নের যদি সেই জিনিস পছন্দ না হয় তাহলে নাবিলাকে তা দেবে না। অয়নের কাছে ওকে সারা জীবন নিজের শখ বলি দিতে হবে। আর মানুষটা অয়ন না হয়ে অন্য কেউ হলে একটা কথা ছিল। নাবিলার যেন এতক্ষণে টনক নড়ল। প্রয়াসের দিকে তাকিয়ে বলল, আমি বাবার বিজনেসে ঢুকবো, একটু একটু করে সব শিখে নিব। নাবিলার কথায় প্রয়াস মুচকি হাসল। নাবিলার মাথায় হাত পাকাটা দিয়ে হালকা চাপড় মেরে বলল, চল এবার উঠি, বাতাস করতে করতে হাত পা ব্যথা হয়ে গেছে। বাড়ি গিয়ে আগে কফি করে দিবি, ঠিক আছে? আরো কিছুক্ষণ রিকশায় ঘুরে ওরা বাড়ি ফিরতে বিকেল হয়ে গেছে। কিছুটা দূরে রিকশা থেকে নেমে আগে আগে হেঁটে আসছিল নাবিলা। প্রয়াস ভাড়া মেটাতে গিয়ে পেছনে পড়েছে। প্রয়াস নাবিলার কাছাকাছি পৌঁছানোর আগেই একটা সাদা রঙের গাড়ি নাবিলার সামনে ব্রেক করলো। প্রয়াস কিছুটা দূরেই দাঁড়িয়ে গেল। অয়ন গাড়ি থেকে নেমেই রক্তচক্ষু নিয়ে তাকালো নাবিলার দিকে। তুমি আজ সারাদিন কোথায় ছিলে? আমার তো মনে হয় আপনি জানেন আমি কোথায় ছিলাম। আমার A to Z সবটাই তো নজরে রাখেন, তাহলে জিজ্ঞেস করছেন কেন? এই প্রথম নাবিলা সংকুচিত না হয়ে কনফিডেন্সের সাথে অয়নের চোখে চোখ রেখে উত্তর দিল। তা দেখে অয়ন কিছুটা অবাক হলেও ওর রাগের মাত্রা বেড়ে গেল। ও আই সি, তোমার ওই সো কল ভাইয়া নাকি সাইয়া তোমায় মুখে মুখে কথা বলা শেখাচ্ছে, তাই না? মুখ সামলে কথা বলুন। অয়ন নাবিলার হাত চেপে ধরল খুব জোরে। ব্যথায় নাবিলা কুকিয়ে উঠল। গায়ে লাগছে তাই না? খুব গায়ে লাগছে তোমার। ঢলাঢলি করার সময় মনে হয়নি তুমি যে অন্যের বাগদত্তা? লাগছে, ছাড়ুন বলছি। প্রয়াস এগিয়ে এসে নাবিলার হাত অয়নের হাত থেকে ছাড়িয়ে নিল। নাবিলা আপনার বাগদত্তা, কিন্তু আপনার বউ বা পার্সোনাল সম্পত্তি নয় যে রাস্তার মাঝে তাকে অপমান করবেন। আমাদের মাঝে আসার কোনো অধিকার আপনার নেই, এখনো ঘোরাঘুরি হয়নি বুঝি? আপনার থেকে বেশি অধিকার রাখি মোর জীবনে। ছোট থেকে আমি ওর গার্জিয়ান ছিলাম, আর সেই দায়িত্ব ওর পরিবারই আমাকে দিয়েছে। 2 বছর ছিলাম না বলে যে অধিকার থাকবে না তা ভাবলে কিন্তু ভুল করবেন আপনি। আগে স্বামী হন, তারপরে অধিকার দেখাতে আসবেন। নাবিলা চুপচাপ দুজনের কথা শুনে গেল। ওর এখন ভয় হচ্ছে, বাড়িতে না জানি আবার কি বলে বিচার দেবে অয়ন। মা বাবা আবার নাবিলাকে না ভুল বোঝে। বিয়েটা যেহেতু ভাঙা যাচ্ছে না, সেহেতু নাবিলাকে যে অয়ন ছেড়ে দেবে না তা বেশ বুঝতে পারল সে। প্রয়াস নাবিলার হাত ধরে অয়নকে সাইডে ফেলে সামনে এগোতে লাগলো। অয়ন গাড়িতে একটা ঘুষি মেরে বলল, আই উইল সি ইউ নাবিলা। প্রয়াস থেমে পেছনে ঘুরে বলল, অ্যান্ড আই উইল অলসো সি ইউ মিস্টার অয়ন। বাড়ি ফিরে প্রয়াস আগে নাবিলাকে নিয়ে নিচের বাড়িতে ঢুকলো। ভালো করে তাকিয়ে দেখলো হাতটা লাল হয়ে গেছে, আঙুলের ছাপ স্পষ্ট। প্রয়াস কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে রাগ সংবরণ করতে চেষ্টা করলো। নাবিলাকে সোফায় বসিয়ে ভিতরে চলে গেল। নাবিলা নীরবে সব দেখলো।
ওর এখনো বিশ্বাস হচ্ছে না এই অয়নের সাথে এভাবে কথা বলেছে। নিজের পরিবর্তনে নিজেরই খুশি লাগছে, সাথে এর পরিণতি ভেবে ভয়ও করছে। নাবিলার এইটুকু পরিবর্তনে প্রয়াস নিজেও কিছুটা খুশি। একটা বক্স নিয়ে ফিরে এসে নাবিলার হাতে অয়েন্টমেন্ট লাগিয়ে দিল। একটা কথাও বলল না কেউ। বাড়ি ফিরে শুরু হলো নাবিলার নতুন চিন্তা। অয়ন যদি ফোন দিয়ে সব বলে দেয় তবে নাবিলার কপালে অশেষ দুঃখ আছে। সারা বিকেল স্থির হয়ে কিছুই করতে পারল না। দাদি আশেপাশে দিয়ে হাঁটাচলা করলেও বুক কাঁপছিল নাবিলার। বেশ কয়েকবার লুকিয়ে দাদির ফোন চেক করলো নাবিলা। না, এখনো ফোন দেয়নি। মাথায় একটা বুদ্ধি আসতেই আবার চুপি চুপি দাদির ঘরে গেল সে। বিকেলে নয়নতারা বেগম রাস্তায় হাঁটতে বের হয়, প্রতিবেশীদের সাথে গল্পে মেতে থাকে। তাই নাবিলার জন্য সুবিধে হলো। সে বেডসাইড টেবিল থেকে দাদির ফোনটা পেল। সিম ফোনের বাটন মোবাইল। সেটা নিয়ে অয়নের নাম্বারে ব্লক লিস্টে ফেলে দিল নাবিলা। পুনরায় ঘরে ফিরে আরাম করে বসতেই ভাবলো দাদিকে না পেলে তো মাকেও ফোন দিতে পারে, কিংবা অয়নের পরিবার থেকেও ফোন আসতে পারে। ভাবতেই আবার অস্থির হয়ে উঠল নাবিলা। পাশের বারান্দা থেকে প্রয়াসের গলা ভেসে আসলো। নাবিলা ওড়না গায়ে জড়িয়ে ক্লান্ত পায়ে বারান্দায় গেল। প্রয়াস ওকেই ডাকছে। প্রতিদিন এই সময় তোকে আমার কফি দেওয়ার কথা ছিল, ভুলে গেছিস দেখছি। নাবিলা অবাক চোখে তাকালো। সে ভয়ে থিতিয়ে আছে, আর উনি কিনা কফির চিন্তা করছে। নাবিলাকে তাকিয়ে থাকতে দেখে প্রয়াস আবার বলল, তুই এসে বানাবি নাকি আমি তোর বাড়িকে তোকে খেয়ে আসবো, কোনটা? আসছি। বিরক্তি নিয়ে চলে যেতে নিলে প্রয়াস পিছু ডেকে বলল, শোন, কি? ওইসব লেন্স ফেন্স খুলে চশমা পরে আসবি, ঠিক আছে? মেঘহীন পশ্চিম আকাশে সূর্য এখনো বিরাজমান। কমলা রঙের আভার ছড়াছড়ি চারিদিকে। আজকের আকাশটা যেন একটু বেশি স্বচ্ছ মনে হচ্ছে প্রয়াসের কাছে। মৃদু সমীরণে নাবিলার কোকড়ানো চুল দোল খেয়ে চলেছে। চোখে মোটা ফ্রেমের চশমা। নাবিলার দৃষ্টি দূরে সাইকেল চালানো একটা বাচ্চা মেয়ের উপর নিবদ্ধ, কিন্তু মন অন্য কোথাও ঘুরপাক করছে। তা বেশ বুঝলো প্রয়াস। কফি নিয়ে ছাদে উঠেছে ওরা। আজকে ঘোরাঘুরি করার পর দুজনের বন্ডিংটা আরো সুন্দর হয়ে উঠেছে। কথা বলায়ও কোনো জড়তা কাজ করছে না নাবিলার কাছে। প্রয়াস কফিতে চুমুক দিয়ে নীরবতা ভাঙল। কফিটা শরবত দেওয়ার জন্য ওয়েট করছিস? কিছু বললে? নাবিলার ধ্যান ভাঙল। বলছি কফিটা শরবত বানিয়ে ফেলছিস? ও, খাচ্ছি। নাবিলা এক চুমুক মুখে নিল। এত চিন্তার কিছু নেই, অয়ন কিছুই করবে না। তুমি এত শিওর কি করে? উনি পান থেকে চুন খসলেই আমার নামে দাদির কাছে কথা শোনায়, যদিও দাদির ফোন থেকে ওনাকে ব্লক করে দিয়েছি আমি। নাবিলার এমন বাচ্চামিতে হেসে উঠল প্রয়াস। অয়ন বলতে চাইলে ওকে ব্লক দিয়ে ঠেকাতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। অয়ন কিছুটা বলবে না। কেন বলবে না? ওনার তো চুপ থাকার কোনো কারণই দেখছি না। সেটা না হয় আমার উপরই ছেড়ে দে, হ্যাভ এ রিল্যাক্স। রাতে আবার সেই পারফিউমের গন্ধটা নাবিলার নাকে এসে লাগলো। প্রয়াস ভাইয়ার গায়েও রিকশায় বসে গন্ধটা পেয়েছিল। স্বপ্নে এর আগে কখনোই সে গন্ধ পায়নি, তবে সেই স্বপ্নটা দেখেনি আজ। একই সময়ে আবার ঘুম ভেঙে যেতেই দেখলো আজও প্রয়াসের ঘরের আলো জ্বলছে। আজকে বারান্দায় চাঁদের আলো গলে পড়ছে, যার ফলে আধার কিছুটা মলিন হয়ে আছে। বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে নাবিলার মনে হলো সে প্রয়াসের কাছাকাছি থাকছে বলেই হয়তো স্বপ্ন এত জীবন্ত লাগছে। নাবিলা না চাইতেই বারবার প্রয়াসকে নিয়েই ভেবে ফেলছে। নিজের মনকে আটকানোর চেষ্টা করেও কাজ হচ্ছে না। নাবিলা আর একবার নিজেকে শাসিয়ে ঘুমাতে গেল। পরপর 3 রাত একই ঘটনা ঘটেছে নাবিলার সাথে। গতকাল রাতে আবার স্বপ্ন দেখেছিল সে, তবে মেয়েটা সে নিজে নাকি অন্য কেউ তা বুঝে উঠতে পারেনি নাবিলা। তার আগেই ঘুম ছুটে গেছে। সেদিন স্বপ্নে প্রয়াসের সাথে নিজেকে দেখে এত খারাপ লাগেনি যতটা এখন লাগছে। মনে হচ্ছে মেয়েটা অন্য কেউ ছিল, ফর্সা গায়ে রঙের কেউ। ভাইয়ার গার্লফ্রেন্ড? কথাটা মাথায় আসতেই অস্থিরতা বেড়ে গেল নাবিলার। সে স্বীকার না করলেও মনে মনে এখন সারাক্ষণ প্রয়াসের কথাই ভাবে। কিন্তু প্রয়াস ভাইয়ার গার্লফ্রেন্ড এখনো আছে কিনা তা জানে না নাবিলা। আর জানলেই বা কি, সে নিজেই তো এখন অন্যের হতে চলেছে। কিশোরী বয়সের সেই ভালো লাগাটা কি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে?
মাথা চেপে ধরে এই সকল চিন্তা ভুলতে চাইল। সারাটা দিন বারান্দায় কিংবা বাড়ির বাইরে গেল না নাবিলা। মনটা প্রচন্ড বিক্ষিপ্ত হয়ে আছে ওর। প্রয়াসের সামনে পড়ে তার খাটাতে চাইল না। ছোটবেলা থেকেই সব সময় নাবিলা নিজের সিদ্ধান্ত একা নিতে পেরেছে। এর জন্য প্রয়াসের অনেক বকাও খেতে হয়েছে নাবিলাকে। মনের কথা স্পষ্টভাবে বুঝতে পারে না। এখনো নাবিলার মনে হচ্ছে বিয়েটা কোনোভাবে আটকানো গেলে খুব ভালো হতো, কিন্তু ওর কাছে কোনো উপায় নেই। সেদিনের রাস্তার ঘটনার পর অবিশ্বাস্যভাবে অয়নার ফোন দেয়নি। কেন দেয়নি তার উত্তর নাবিলার কাছে নেই। বিকেলে মাহি এবং তানজিলা এলো নাবিলার কাছে। মাহি এবং তানজিলা নাবিলার বান্ধবী। তিনজন একসাথে নাবিলার খাটে বসে গল্প করছিল। এক পর্যায়ে মাহি আফসোসের সুরে বলল, ওই হাদাটাকে শেষে বিয়ে করবি? এর থেকে তো পাশের বাড়ির জন হাজার গুণ ভালো। তানজিলাও সহমত পোষণ করে বলল, ঠিক, তোর দাদু আশেপাশে একটু তাকাতে পারলো না, বিলাতেই কেন নজরে পড়লো? নাবিলাও আক্ষেপের সুরে বলল। আসলেই ওর উত্তর শুনে তানজিনিয়া এবং মাহি দুষ্টুমির চোখে তাকালো। সেটা দেখে নাবিলা মেকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো কথার কথা বলছিলাম আর কি। সত্যি করে বলতো, তোর কি প্রয়াস ভাইয়ের জন্য একটু অনুভূতি নেই? ভাইয়ার গার্লফ্রেন্ড আছে শুনে ভালো লাগে চেপে গেলি, কিন্তু গার্লফ্রেন্ডের কিছুই তো জানতে পারলি না। এমনও তো হতে পারে ভাইয়ার ব্রেকআপ হয়ে গেছে। মাহি বলল, তুই যা যা বলছিস তাহলে এখন তো তোদের সম্পর্ক সহজ হয়ে গেছে। ভাইয়াও তোদের সাথে বন্ধুসুলভ আচরণ করছে। একজন মেয়ে একজন ছেলের চোখে ভাষা খুব ভালোভাবে বুঝতে পারে। তুই কি কখনো খেয়াল করেছিস ভাইয়া তোর দিকে বোনের নজরে তাকায় নাকি অন্য কিছু? তানজিরা বলতেই নাবিলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ডানে বামে মাথা দোলালো। তেমন কিছু তো খেয়ালই করিনি। মাহি এবং তানজিলা হতাশ নিঃশ্বাস ফেলল। মাহি নাবিলার মাথায় টোকা দিয়ে বলল, তা খেয়াল করবে কেন? তুমি শুধু কফি বানিয়ে দিয়ে নিজের সমস্যার সমাধান নিয়ে আসবা। তুই আসলেই বুদ্ধু।